এতটাই ভয় পেয়েছিলাম যে হাত পা রীতিমতো কাঁপতে শুরু করেছিল। মনে হচ্ছিল পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে। অনেক কষ্টে নৌকায় চেপে বসলাম। ভয় ছিল, সন্ধ্যা হলে কেউ একা এই রাস্তাতে যাওয়া আসা করতো না। এইখানে একটা বেল গাছ ছিল, ওই বেল গাছে অনেকে ভয় পেয়ে। আজকে আর সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এ কথাটা বলবো না, তার কারণ সমস্ত কাজকর্ম সেরে বাড়ি থেকে বেরোতে কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে গেছিল। এই মুহূর্তে শিয়ালদা থেকে বনগাঁ লোকালে উঠে পড়েছি। যারা বনগাঁ লোকালে উঠে বিভিন্ন জায়গায় যাবে চিন্তা ভাবনা করছো তাদের জন্য এটা জেনে রাখা খুব দরকার, জানলার ধারে বসলে খুব সাবধান। শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়া মাত্রই বেশ কিছু কুচোকাচা বাচ্চারা জানলার দিকে তাক করে কিন্তু ঢিল ছোড়ে, আর এই ঢিল চোখে এসে পড়লে অন্ধ হয়ে যাওয়া কিন্তু অনিবার্য, যেটা আমার সঙ্গে হয়েছিল। বিখ্যাত বনগাঁ লোকালে উঠে প্রচুর ভিড় ঠেলে এখন আমরা বনগাঁয়ে এসে পৌঁছেছি। বনগাঁ স্টেশনে নামার পরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাউন হল। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টাউন হল। বনগাঁ স্টেশন থেকে অটো নিয়েছিলাম, অটো নিয়ে আমরা এখানে নামলাম টাউন হল স্টপেজ। শেয়ার গাড়ি 20 টাকা করে ভাড়া পড়েছিল। এরপর এখান থেকে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে, আর প্রচুর ইনফরমেশন ভিডিওর মাঝখানে মাঝখানে দেওয়া হবে, তো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। যাই হোক, বনগাঁয় নেমে যেন নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম, তার কারণ যা ভিড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জেতা আর বনগাঁ লোকালে চেপে বনগাঁয়ে আসা দুটোই কিন্তু সমান। অতিরিক্ত ক্লান্ততার জন্য অটো একটু হাওয়া পেয়েছি, তাই একটু একটা ঘুমও দিয়ে নিলাম। যাই হোক, এবার আসি মেন কথায়। কোথায় যাচ্ছি বলো তো? বিভূতিভূষণ অভয়ারণ্য। পৌঁছে গিয়ে কোথায় থাকবো, কি কি দেখবো, আর কি কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করে আছে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। তার কারণ বিভূতিভূষণ অভয়ারণ্য মানেই প্রথমেই মাথায় যেটা আসে সেটা হচ্ছে নীলকুঠি। এ বিল্লি মামা চুপ কর না ভাই, এমনি ভয় আমার সব শুকিয়ে গেছে। এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস হাজির, ফান্টা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ফান্টা। এর হয়ে গেছে রসনাকে ফান্টা বলে। না না, ফান্টা নয়, রসনা। পাখিদের গান আর কুয়াশায় ঘেরা শালবনের মাঝখানেই আজকে আমাদের থাকার আস্তানা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ইচ্ছেকুটিতে আজকে আমাদের মনের সব ইচ্ছেই পূর্ণ হবে, এটা কিন্তু আশা রাখাই যায়। এই অ্যাঙ্গেল থেকে ভিডিওর ফুটেজটা কেমন লাগছে বলো? জাস্ট অসাধারণ না? তবে এটা কিন্তু তোমাদের জানাতে হবে কটেজটা তোমাদের ঠিক কতটা ভালো লাগলো। তবে যাই বলো, একটা থমথমে ব্যাপারও কিন্তু আছে। জানি না এটা মনের ভয় না উল্টো দিকে নীলকুঠির আতঙ্ক। অনেক বড় এবং খোলামেলা পরিবেশের মধ্যেই কিন্তু অবস্থিত ইচ্ছেকুটির। অনেকগুলো টেন্ট রয়েছে, 3খানা সমোসা কটেজ রয়েছে, আর 2টো এমনি কটেজ রয়েছে, তাই বেশি লোক থাকার কিন্তু কোনো অসুবিধা নেই। এবারে চলো, প্রচন্ড খিদে পেয়েছে, খাওয়ার টেবিলের দিকে একটু এগিয়ে যাই। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 10টায়, টুকটাক কাজকর্মগুলো সেরে মোটামুটি বেরিয়ে পড়েছিলাম। আর এখানে এসে যখন পৌঁছালাম তখন 3টে 9, অনেকটাই লেট হয়ে গেছে। আর দেরি করবো না, তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। জঙ্গলে বৃষ্টির যে আমেজটা, এটা উপভোগ করতে হবে। সবাই তো সব রকমভাবে উপভোগ করে, আমরা বৃষ্টিটা নিয়ে উপভোগ করব। আর লেট করবো না, তাড়াতাড়ি খাবো, কারণ বৃষ্টিটা এখনো সেভাবে শুরু হয়নি। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে কাছে পিঠে যতটা তাড়াতাড়ি ঘুরে নেওয়া যায় সেটাকে কমপ্লিট করতে হবে। এটা যেটা মাখছি সেটা হচ্ছে বেগুন ভর্তা। ভেবেই একটা কিরকম জিভে জল জল আসছে, আর প্রচন্ড খিদে পেয়ে গেছে। বেগুন ভর্তাটা জাস্ট দারুণ হয়েছে, টেস্টটা ঝাল ঝাল, খুব সুন্দর খেতে। বেগুন ভর্তাটা খুব ভালো হয়েছে। খাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি ইছামতি নদীর ঘাটে, আর এখান থেকে কিন্তু আমাদের নৌকা বিহার শুরু হবে। ঘাটে চলে এসেছি, আর আজকে আমাদের পাইলট হচ্ছে মামা। মালটাকে পুরো ভূতের মতো দেখতে, দেখে নাও। এই মামাই কিন্তু এখন আমাদের নৌকা চড়াবে।
আপাতত নৌকা চলবে, বেশ অনেকটা দূর যাবো, চলো তোমাদেরকেও সঙ্গে করেই নিয়ে যাই। এই মুহূর্তে নৌকায় চেপে ইছামতি নদীতে ভেসে বেড়াচ্ছি, আর আমার ঠিক ডান হাতেই রয়েছে পারমাদান ফরেস্ট। 1964 সালে এই অভয়ারণ্যে 14টি চিতল হরিণ ছাড়া হয়। তবে ভালো লাগার বিষয় এই যে বর্তমানে এরা সংখ্যায় বেড়ে 200-র ওপরে। 1940 সালে এর প্রথম নামকরণ করা হয় পারমাদান ফরেস্ট। যেহেতু লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন প্রকৃত নেচার লাভার্স ছিলেন, তাই তার নাম অনুযায়ী এই ফরেস্টের নামকরণ করা হয় বিভূতিভূষণ অভয়ারণ্য। সালটা ছিল 1995। এই জঙ্গলে কিন্তু শুধু হরিণ নয়, দেখা পাওয়া যায় প্রচুর পাখি, ময়ূর, খরগোশ, বাদর এবং হনুমান। যারা পারমাদান ফরেস্ট পায়ে হেঁটে ঘুরবে চিন্তা করছো, তাদের জন্য সঠিক সময় কিন্তু দুপুর 1টা। তার কারণ এই সময় হরিণদেরকে খাবার দেওয়া হয়, তাই দেখা মিলেই যাবে। আর মাছ টাছ হয় একদম না। ইচ্ছেকুটিতে এসে থাকলে তোমরা কিন্তু এখান থেকেই নৌকা রাইডটা করতেই পারো। এটা কিন্তু ইচ্ছেকুটির প্যাকেজের মধ্যেই পড়ে, ঠিক আছে। আর এই মুহূর্তে যে মামার নৌকায় আমরা আছি, দেখো একটা জায়গায় আসলে সেই জায়গা সম্বন্ধে যতক্ষণ না জানবে ততক্ষণ কিন্তু খিদেটা মরবে না। আর যেহেতু আমরা এই মুহূর্তে বিভূতিভূষণ অভয়ারণ্যের মাঝখানে ইছামতি নদী দিয়ে যেহেতু বয়ে বেড়াচ্ছি, আর তার উল্টো দিকে যেহেতু নীলকুঠি, একটু ভূতের গল্প তো হতেই হয়। আর এরম সন্ধে সন্ধে পড়ছে, আর সেই মুহূর্তে ভূতের গল্প মামার মুখ থেকে একটু শুনে নিই। বলো দেখি কি ভূতের গল্প। আগে প্রচণ্ড পরিমাণে ভয় ছিল, সন্ধ্যা হলে কেউ মানে একা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো না। এইখানে একটা বেল গাছ ছিল, ওই বেল গাছে অনেকে ভয় পেয়েছে। ভয় পেয়ে দেখা যাচ্ছে কি তোমার আসছে, যাকে বলে পেতনি, দেখা যাচ্ছে কাপড় কাটছে খাটে এসে, কি এই গাছে একটা পা দিয়ে ওই গাছে একটা পা। আমি বেশ কবার ভয় পেয়েছি, আমার বর্দা মারা গেছে ভয় পেয়ে, এই নীলকুঠিতে ভয় পেয়ে। আমার বড়দা এই নীলকুঠির এই ঘটনার ভয় পেয়ে মারা গেছে। হ্যাঁ, মানে তোমরা তো নজির, মানে এখানে সাক্ষী একদম। হ্যাঁ, আমরা একদম সাক্ষী। অমাবস্যা পূর্ণিমা হলে অনেকেরই গাছ ছমছম করে, আমাদেরও আসতে গাছ ছমছম করে তোমার আসছে নীলকুঠিতে আসলে। আর এই দোকানপাটগুলো কখন বন্ধ হয়ে যায়? সন্ধ্যের সময় বন্ধ হয়ে যাবে। একটা অ্যাডভেঞ্চার যেটা তোমাদের জন্য বাকি রইল, সেটা হচ্ছে রাতের অন্ধকারে নীলকুঠি ভ্রমণ। আমার ভূতে সেরকম একটা ভয় নেই, তবে ভূতকে খুব কাছ থেকে অনুভব করার ইচ্ছেটা আমার বহুদিনের। দেখা যাক আজকে সেই ইচ্ছেটা পূরণ হয় কিনা। সঙ্গে থাকবো, রাতের অন্ধকারে নীলকুঠি বেরিয়ে আসবে একবার। নৌকা চড়া শেষ করে যখন দিনের আলোয় নীলকুঠি দেখতে এলাম, তখনই কিন্তু বেশ গা থমথমে একটা পরিবেশ। রাতের অন্ধকারে কি কি অপেক্ষা করছে ভগবান জানে। রাতের অন্ধকারে আসলে তো ভূত দেখা যায়, এটা আমরা সবাই শুনেছি। দিনের বেলা কিছু কি দেখা যায় সেটা একবার পরীক্ষা করে নেব না? রাতে তো আসবো হেরিকেন নিয়ে। ভয় পেলে? ভূতেরা কিন্তু এভাবেই আসে। কেমন? এই হচ্ছে সেই অভিশপ্ত নীলকুঠি, যেখানে নীল চাষিদের প্রচুর রক্ত ঝরেছে। প্রত্যেকটা ইট, প্রত্যেকটা দেওয়াল কিন্তু তার সাথে। চারিদিক ঘোরাঘুরি করার পর যখন কটেজে এসে পৌঁছালাম, তখন কটেজ কিন্তু খুব সুন্দর আলোয় আলোকিত হয়ে সেজে উঠেছে। চারিদিকে জঙ্গলের নিস্তব্ধতা আর ঘুটঘুটে অন্ধকারের মাঝখানে এই ইচ্ছাকুটিরের আলোর খেলাটা কিন্তু দারুণ লাগছিল। মনে হচ্ছিল যেন জোনাকি জ্বলছে। যেই বেগুনি আর
কাঁচা লঙ্কাগুলো কড়াইয়ে গরম গরম ভাজা হচ্ছিল, এখন কিন্তু সেগুলোই মুড়ি দিয়ে চলে এসেছে বিকেলবেলার স্ন্যাক্সে। গরম গরম বেগুনি, লঙ্কার বড়া আর মুড়ি। হালকা হালকা বৃষ্টি, এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার, আর গরম গরম বেগুনি আর মুড়ি দারুণ। টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম, হাতে লণ্ঠন নিয়ে ঘুটঘুটে কালো অন্ধকারের মধ্যে দিয়ে নীলকুঠির উদ্দেশ্যে। গভীর কালো অন্ধকারে রাস্তা যেন শেষই হচ্ছিল না। দিনের তুলনায় রাতের রাস্তা যেন দ্বিগুণে পরিণত হয়েছিল। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলিয়ে অনেক নীলকুঠি তৈরি করেন ইংরেজরা। তবে নীলগঞ্জের এই নীলকুঠিতে প্রচুর মানুষের আনাগোনা বেড়েছে এখানকার গা থমথমে ভৌতিক পরিবেশের জন্য। কথিত আছে, নীল বিদ্রোহের সময় অত্যাচারিত এবং ক্ষিপ্ত নীল চাষিরা এই নীলকুঠিতে নীলকর সাহেবের গলা কেটে হত্যা করে। তাই নাকি নীলকর সাহেবের আত্মা অমাবস্যার রাতে ঘোড়ার গাড়ি চেপে এই নীলকুঠির চারিদিকে ঘুরে বেড়ায়। রাতের বেলা এখানে আত্মার উপদ্রব হয়। যাক বাবা, এই যাত্রা বেঁচে গেলাম। এবার তাড়াতাড়ি কটেজে পালাতে পারলে হয়। নীলকুঠি থেকে বেরোনোর পর যেন সারা গা হাত পা ভার হয়ে গেছে। মনে হচ্ছে যেন কেউ পিছন দিকে টানছে, ডাকছে। ভয় আতঙ্ক সে যাই হোক না কেন, গা থমথমে নীলকুঠির পরিবেশ কাটিয়ে কটেজে ফিরে এসেছি। আর কটেজে ফিরে এসে দেখছি রামদার তৈরি স্পেশাল ব্যাম্বু চিকেন হচ্ছে। বেশ আনন্দ করে জমিয়ে খাওয়াটা হবে। ওহ, কি গন্ধ বেরিয়েছে! এই ইচ্ছে কুটিরে রামদার ব্যাম্বু চিকেন কিন্তু খুব হিট। এখানে আসলে এটা কিন্তু মিস করো না। প্যাকেজের মধ্যেই কিন্তু এই ব্যাম্বু চিকেন তোমরা পেয়ে যাবে। দারুণ খেতে, খুব সুন্দরভাবে সার্ভ করা হয়েছিল। ব্যাপারটা আমার কিন্তু বেশ লেগেছিল। আমাদের ডিনার একদম রেডি, হাজির। আমি ডিনারে ডিম নিয়েছি আর রুটি নিয়েছি। চিকেন নিইনি, তার কারণ হচ্ছে একটু আগেই ওই সন্ধ্যেবেলা ব্যাম্বু চিকেন খেয়েছি, সেই কারণে আর চিকেন টিকেন নিইনি। আর যেটা বলা খুব জরুরি, সকাল থেকে এই অবধি যে কটা খাবার খেয়েছি প্রত্যেক কটা খাবার কিন্তু জাস্ট ভীষণ টেস্টি। ইচ্ছে কুটিরের প্রত্যেক কটা খাবার, এটা মাথায় রাখতে হবে, প্রত্যেক কটা খাবার খুব 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 টেস্টি। তার জন্য এবার তাড়াতাড়ি করে খাবো, খেয়ে দে। কাল আর তোমাদের সঙ্গে আমাদের ট্রি হাউসটা শেয়ার করা হয়নি, তাহলে চলো আমরা যে রুমটায় ছিলাম সেটা একটু ঘুরিয়ে দেখিয়ে নি। পুরোটাই কাঠের তৈরি, খুব সুন্দর। আর ট্রি হাউস থেকে ভিউটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এসি আর গিজারের ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর ট্রি হাউসের ব্যালকনি থেকে বাইরের ভিউটা একবার দেখো। এই ইচ্ছে কুটির রিসর্টে তোমরা যদি ট্রি হাউসে থাকো তাহলে এরকম সুন্দর একটা ব্যালকনি পাবে, যে ব্যালকনি দিয়ে সামনে শুধু সবুজ আর সবুজ, যা দেখলে শরীর মন দুটোই ভালো থাকে। কটেজের আশপাশটাও কিন্তু ঘুরে দেখে নিতে পারো। পাশেই এরকম সর্ষের ক্ষেত রয়েছে, যেখানে আমরা বেরিয়ে পড়েছিলাম ভোরবেলা কুয়াশার মধ্যে। এই জায়গাটা যেতে কিন্তু খুব ভালো লাগছিল। ও হ্যাঁ, আরও একটা কথা, ইচ্ছে কুটির ছাড়াও কিন্তু এখানে আরও দুটো হোমস্টে আছে। তোমরা চাইলে সেগুলোও বুক করতে পারো, তবে ফার্স্ট প্রেফারেন্স ইচ্ছে কুটির। যদি সেখানে কোনো কারণে বুকিং না পাও, হতাশ হওয়ার কিছু নেই। এই জায়গাগুলোও কিন্তু একটু নেট সার্চ করে বুক করেই নিতে পারো। দীর্ঘ প্রতীক্ষার পর এবারে পেয়ে গেছি কাছাকাছি রামদাকে, মানে ইচ্ছে কুটিরের যে ফেমাস ব্যাম্বু চিকেন
সেই রামদা। তাহলে একটু রামদার সঙ্গে কথা বলে নেওয়া যাক। এই হচ্ছে রামদা। এবার প্রথম প্রশ্ন দাদা, এখানে কিভাবে আসবে মানুষ, যে আসবে কিভাবে আসবে? আপনার যদি শিয়ালদা থেকে আসে, শিয়ালদা থেকে বনগাঁ আসতে পারে। বনগাঁ থেকে 96C ধরলে নাটাবেড়িয়া বাজার, নাটাবেড়িয়া বাজার থেকে টোটোতে 15 মিনিটের রাস্তা। আচ্ছা, আমাদের ইচ্ছুকুটি মঙ্গলগঞ্জ। আপনি চাকদা হয়েও আসতে পারেন বা রানাঘাট দিয়েও আসতে পারেন। চাকদার নামলে চাকদা নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এসে 32 এ ধরতে হবে। আচ্ছা, সিদ্রানি টু আপনার চাকদা। এই বাসটা যদি ধরেন আপনাকে নাটাবেড়িয়ায় নামতে হবে। ওইখান থেকে আপনার টোটো করে আমরা এইখানে আসতে পারেন। আর যারা নদিয়া ডিস্ট্রিক্টে, তারা কৃষ্ণনগরের সাইড দিয়ে আসলে আপনি বাস রুট পেয়ে যাচ্ছেন, দত্তফুলিয়া হয়ে আসতে পারবেন। বা আপনি রানাঘাট বা চাকদা ট্রেনে যদি আসেন, এভাবে আপনি আসতে পারবেন এখানে। তাহলে আসাটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেল। আর এবারে যেটা জানার সেটা হচ্ছে রুম রেন্ট, খাওয়া দাওয়া সবটা একটু ডিটেলসে বলুন। হ্যাঁ, আমাদের প্যাকেজ সিস্টেম। আমাদের টেন্ট আছে, টেন্টটা হচ্ছে 1000 টাকা, 999 সেইখানে 1000। আমার সমোসা কটেজ আছে, ওটা 1199। আমার অ্যাটাচ বাদ দিয়ে কটেজ আছে, ওটা 1399, 1400। আর উপরে টি হাউস আছে দুটো, ওটা হচ্ছে আপনার 1699। এটা পার হেড। আপনার 4 টাইমের খাবার আছে, লাঞ্চ টু ব্রেকফাস্ট। তার মধ্যে আপনার 1 ঘন্টার বোট রাইড আছে ইছামতিতে, ওটা ফ্রি আছে। রাতে নাইট সাফারি করানো হয়, ওটাও আপনার প্যাকেজের মধ্যে থাকছে। বনফায়ার তো আছেই। বনফায়ারটা আলাদা না, ওটাও আপনার প্যাকেজের মধ্যেই। একদম। দেখো, এটা কিন্তু একটা এক্সট্রা বেনিফিট। কোনো রিসর্টেই কিন্তু আমরা বনফায়ারটা কিন্তু প্যাকেজের মধ্যে পাই না, তবে ইচ্ছাকুটিরে আসলে কিন্তু প্যাকেজের মধ্যে বনফায়ারটাও পেয়ে যাচ্ছ।